আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত আমাদের লাইভ ক্লাসে। আমরা আছি কোয়ান্টাম নার্সিং কোচিং ফেসবুক লাইভে। নিয়মিত 30 দিনের যে ক্লাস, 30 দিনের রুটিন অনুযায়ী আমরা ক্লাস প্রতিনিয়ত করতেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে 9 নম্বর ক্লাস এবং আজকে ডাবল ক্লাস নেওয়ার কথা, এবং যেহেতু 11 নম্বর ক্লাস ছিল, 9 নম্বর ক্লাসের গ্যাপটা এবং 11 নম্বরটা আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন করছেন। যারা জয়েন করেন নাই তাদের সুবিধার্থে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন, তাদেরকে মেনশন করবেন। আশা করি সবাই ক্লাসে দ্রুত জয়েন করবে। জি, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, বা আজকে ভিডিও ঠিকভাবে আছে কিনা একটু আমাকে ক্লিয়ার করবেন। ওকে, আজকে লাইভে অনেকেই জয়েন হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। মূল ক্লাসে আমাদের আজকের টপিক কী ছিল, আমাদের আজকের টপিকটা যদি দেখিয়ে দিই আমরা, আজকে যেহেতু ডে 9-এর ক্লাস ছিল, 31 তারিখের ক্লাস, যদি আজকে 2 তারিখ, আমরা দুইটাই করবো, আজকে দুইটা ক্লাসই করব। সরি, আমাদের ডে 9 ছিল ধাতু, প্রকৃতি, প্রত্যয়, শব্দ, শ্রেণী বিভাগ, পুরুষ ও স্ত্রীবোধক শব্দ, এবং ডে 11-এ আছে সংবিধান, আইন, প্রশাসন এবং প্রতিরক্ষা এবং সংসদ। খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আছে, দুইটা লেকচারই খুবই গুরুত্বপূর্ণ। জি, ওকে, সব ঠিক আছে, ফাইন। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম যে স্লাইডটা এখানে আছে আমরা যদি দেখি, আচ্ছা, আজকে বলা হচ্ছে রাষ্ট্রপতি প্রথম আছে পুরুষ এবং স্ত্রীবোধক শব্দ থেকে। পুরুষ এবং স্ত্রীবোধক শব্দ থেকে প্রথম প্রশ্ন দেওয়া আছে রাষ্ট্রপতি কোন শব্দ। যারা আমাদের বইটা পড়ছে ছন্দ করে দেওয়া আছে, কিন্তু যে রাষ্ট্রপতি কোন শব্দটা কিন্তু আপনারা পড়লে বুঝতে পারবেন, বইতে ছন্দ করে দেওয়া আছে। রাষ্ট্রপতি কোন শব্দ জানার কথা। এখন লিঙ্গ হচ্ছে 4 প্রকার। লিঙ্গ 4 প্রকার। একটা আছে পুরুষলিঙ্গ, একটা উভয়লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, একটা পুরুষলিঙ্গ। বলা হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ, স্ত্রী, স্ত্রী, উভয়, উভয় এবং ক্লিবলিঙ্গ বলা হচ্ছে। এই 4 প্রকার লিঙ্গ। তাহলে পুরুষলিঙ্গ দ্বারা বোঝানো হবে বাবা, ভাই, তারপরে হচ্ছে খালু, নানা, ফুফা। যে শব্দগুলো আছে পুরুষ বোঝানো, তাকে বলা হচ্ছে পুরুষলিঙ্গ। স্ত্রী দ্বারা মা, মামি, বোন, ভাবি, এই যে শব্দগুলো আছে এগুলো স্ত্রীলিঙ্গ। উভয় লিঙ্গ বোঝানো হয় যে শব্দ দ্বারা উভয় লিঙ্গ বোঝানো হয়, কি কি আছে, যেমন শিশু। শিশু দ্বারা ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়, তাহলে এটা শিশুটা হচ্ছে উভয় লিঙ্গ। ক্লিবলিঙ্গ হচ্ছে যেগুলো জড়বস্তু, যেগুলো আমরা সহজ কথায় বুঝবো, যেগুলো জড়বস্তু হচ্ছে ক্লিবলিঙ্গ, জড়বস্তুগুলো ক্লিবলিঙ্গ। সেক্ষেত্রে এখানে রাষ্ট্রপতি কোন শব্দ, রাষ্ট্রপতি কোন লিঙ্গ বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে নিত্য পুরুষ লিঙ্গ, একটা হচ্ছে ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। দেখুন রাষ্ট্রপতি কোন লিঙ্গ, রাষ্ট্রপতি কি জড়বস্তু, তাই কিন্তু ক্লিবলিঙ্গ হবে না। উভয় লিঙ্গ হতে পারে, রাষ্ট্রপতি ছেলে মেয়ে উভয় হতে পারে, এটা হতে পারে। স্ত্রীলিঙ্গ শুধু কি স্ত্রীলিঙ্গ, তাহলে শুধু স্ত্রীলিঙ্গ না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে ছন্দ করে বলে দেওয়া আছে, রাষ্ট্রপতি, কৃতদার, অকৃতদার, ঢাক, তারপরে হচ্ছে এই যে শব্দগুলো আছে, শব্দগুলো কিন্তু সবই নিত্য পুরুষবাচক শব্দ। এটা আপনাদের জানার কথা। আপনারা যা বইটা পড়ছেন সব বইতে দেওয়া আছে, কিন্তু আমাদের যে বইটা আছে আপনারা হয়তোবা ম্যাক্সিমামে কিনছেন, যে বইটা সব বিষয়ে কিন্তু আলাদা আলাদা বই আছে আমাদের। এই বইতে কিন্তু সুন্দর করে লিঙ্গ সম্পর্কে উল্লেখ করে দেওয়া আছে। রাষ্ট্রপতি এখানে কি লেখা আছে, রাষ্ট্রপতি ঘোষণার পর যোদ্ধা, ঢাক পিটিয়ে অকৃতদার কবিরাজকে কৃতদার হতে বলল। যে কৃতদার শব্দটা এখানে আছে, কৃতদার, কৃতদার। এই কৃতদার শব্দটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। কেন নিত্য পুরুষবাচক শব্দ? এই দার শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, দার শব্দের অর্থ হচ্ছে
স্ত্রী। এখন কৃতদার যে স্ত্রী গ্রহণ করছে, স্ত্রীকে গ্রহণ করা, তা স্ত্রী গ্রহণ করে কে? অবশ্যই পুরুষ গ্রহণ করে, যে অবশ্যই এটা নিত্য পুরুষবাচক শব্দ। যে অকৃতদার মানে অবিবাহিত বলা হয়, অবিবাহিত পুরুষ মানুষকে বলা হয় অকৃতদার, আর যে বিবাহিত তাকে বলা হয় কৃতদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রপতি ঘোষণার পর জোরদার ঢাকি তাদেরকে অকৃতদারকে কৃতদার হতে বললো, তাহলে এখানে অবশ্যই কি এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। ওকে, পরের কোশ্চেন আমাদের কি আছে? পরের কোশ্চেন আছে হচ্ছে কোনটি তৎসম শব্দ? কোনটি তৎসম শব্দ? স্যার এইখানে হবে হচ্ছে কোনটি তৎসম শব্দ নয়। আমি এখানে বলে দিই, এটা উত্তরটা প্রশ্ন হবে কোনটি তৎসম শব্দ নয়। আপনারা সেই হিসেবে অ্যান্সার করবেন কোনটি তৎসম শব্দ নয়। এখানে তিনটা আছে তৎসম শব্দ, একটা তৎসম শব্দ না। কোনটি তৎসম শব্দ নয়, এটার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ নয়। আপনারা সেই হিসাবে অ্যান্সার দিবেন যে নিচের কোনটি তৎসম শব্দ নয়। তৎসম শব্দ মানে কি? যেটাকে আমরা বলি তৎ মানে কি? তার আমরা পড়ছিলাম কি তৎ, তৎ মানে হচ্ছে তার, আর সম অর্থ সমান। তাহলে তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলা আগমন করছে তাকে বলা হয় তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এই শব্দগুলো কিন্তু আমরা ম্যাক্সিমামই আমাদের যে বইটা আছে এখানে কিন্তু উল্লেখ কীভাবে চেনা যায়, তৎসম শব্দ চেনার উপায় কি আছে এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। আপনারা যদি কিছু ট্রিক খাটান তাহলে এখান থেকে খুব সহজেই এটা মনে রাখতে পারেন। যেমন আমরা পড়ছিলাম নত্যবিধান সত্যবিধান, নত্যবিধান শব্দগুলো তো এখানে কি বলছিলাম শুধুমাত্র তৎসম শব্দের বানায় নেই, মূর্ধন্য এবং মূর্ধন্য ব্যবহৃত হয়। যেখানে মূর্ধন্য মূর্ধন্য থাকবে সেটা অবশ্যই তৎসম শব্দ, যেখানে মূর্ধন্য মূর্ধন্য থাকবে সেটা অবশ্যই তৎসম শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত বেশিরভাগ শব্দ, প্রায় 80% শব্দগুলো সবই হচ্ছে তৎসম শব্দ। এখন দেখেন এখানে বৃষ্টি আছে, এটা অবশ্য তৎসম শব্দ, বৃষ্টি আছে। বাকি যে চারটা আছে তাহলে এখান থেকে ওই যে টপিক বিষয়গুলো আছে এখানে খুব সহজে কিন্তু মনে রাখতে, কীভাবে ওটা মনে রাখতে হবে বই থেকে দেখে নেবেন যে এটা কোন শব্দ। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছেন, সবাই একের এক না, এখানে একের এক না, আপনারা এটা অনুযায়ী অ্যান্সার করবেন যে নিচের কোনটি তৎসম শব্দ নয়, নিচের কোনটি তৎসম শব্দ নয় সেই হিসাবে অ্যান্সার করবেন। এখানে সব দেওয়া আছে গিন্নি, তারপর হচ্ছে বৃষ্টি, হাড়ি, অন্ন। এখানে কোনটি তৎসম শব্দ নয়? মাহমুদুল আনসার বলছেন বি, এটা তো তৎসম শব্দ। ফারজানা বলছেন বৃষ্টি, এটা তৎসম শব্দ। এখানে উত্তর করবেন হচ্ছে কোনটি তৎসম শব্দ নয় এই হিসাবে। এর তিনটাই তৎসম শব্দ আছে, একটা তৎসম শব্দ না, বাকি তিনটাই তৎসম শব্দ। হ্যাঁ, এখানে দেখতেছি সেলিনা আক্তার, তিনি সঠিক অ্যান্সার দিচ্ছে। সেলিনা আক্তার সঠিক অ্যান্সার দিচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে আমরা এখানে বলা গিন্নি তৎসম শব্দ, অন্ন এটা তৎসম শব্দ, শুধু হাড়িটা তৎসম শব্দ না, এটা বাংলা শব্দ। হাড়ি বাংলা শব্দ, দেশি শব্দ বলতে পারি আমরা, এটা হচ্ছে দেশি শব্দ। হাড়িটা হচ্ছে, এখানে তিনটাই তৎসম, গিন্নি, বৃষ্টি, এগুলো সবই তৎসম শব্দ। আমরা যদি অ্যান্সার দেখি, হ্যাঁ অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে কোনটি তৎসম শব্দ নয়, এটা হচ্ছে হাড়ি। এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে আমরা যদি যাই 3 নম্বর কোশ্চেন, এখানে একই শব্দ থেকে আসছে। শব্দ কত প্রকার, কী কী, এগুলো পড়তে হবে। শব্দ আমরা যদি দেখি, শব্দ গঠনগত দিক থেকে, শব্দ গঠনের দিক থেকে, গঠনগত দিক দিয়ে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর সাধিত শব্দ।
একটা হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ। যে শব্দগুলো ভাঙলে মৌলিক মানে আমরা বুঝি যেগুলো ভাঙা যায় না বা ভাঙলে কিছু পাওয়া যায় তাকে বলা হয় মৌলিক শব্দ। লাল, গোলাপ, তিন, নাক, ফুল, বই, এই ছয়টা উদাহরণ মনে রাখবেন, প্রশ্ন আসলে এখান থেকে আসবে। লাল, গোলাপ, তিন, নাক, ফুল, বই। এখানে মৌলিক শব্দ কি কি আছে? মৌলিক শব্দ আছে লাল, গোলাপ, তারপর আছে তিন, নাক, ফুল, বই। এই ছয়টা শব্দ এখানে দেখলাম, লাল, গোলাপ, তিন, নাক, ফুল, বই। একসাথে নাক, মুখ, চোখ এগুলো সবই মৌলিক শব্দ হবে, নাক সম্পর্কিত বা মুখমণ্ডল সম্পর্কিত। তাহলে এখানে এই ছয়টা উদাহরণ দেখলে যদি মৌলিক শব্দ আসে এখান থেকে আসবে উদাহরণ। লাল, গোলাপ, তিন, নাক। এই মৌলিক শব্দ বাদে বাকি সব শব্দগুলোই সাধিত শব্দ। মৌলিক শব্দ বাদে বাকি শব্দগুলো সবই সাধিত শব্দ। গঠনগত দিক দিয়ে দুই প্রকার, আবার উচ্ছ্বদগত দিক দিয়ে আগের ব্যাকরণের 5 প্রকার দেওয়া ছিল, বর্তমান ব্যাকরণ হচ্ছে 4 প্রকার। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, এই যে শব্দগুলো দেশি বিদেশি বা উচ্ছ্বদ দিক দিয়ে হচ্ছে 5 প্রকার, কিন্তু বর্তমানে অর্ধতৎসমটা বাদ দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি দেখি তাহলে এটা কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? এই যে কলম, কলমটা কিন্তু আরবি শব্দ। কলমটা হচ্ছে কি আরবি শব্দ, আরবি থেকে আসছে। যেগুলো আরবি থেকে আসে অর্থাৎ যেগুলো কোরআন থেকে আসে সেগুলো বলা হয় আরবি শব্দ। যেগুলো কোরআন সম্পর্কিত বিষয় বা আরব দেশ থেকে আসে তাকে বলা হচ্ছে আরবি শব্দ। একের খ অনেকে অ্যান্সার দিচ্ছেন, একের খ ম্যাক্সিমামই শেয়ার ডান। ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকে তো অনেক উপস্থিতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। আনারস, আনারস কোন শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ। আমরা জানি পর্তুগিজ নাবিক 1498 সালে ভাস্কো দা গামা, পর্তুগিজ নাবিক 1498 সালে ভাস্কো দা গামা তিনি ভারতবর্ষে ভারতের কালিকট বন্দরে পৌঁছান। তার পরবর্তী সময়ে যখন ভারতবর্ষে এই পর্তুগিজের আগমন করলো, তারা এই দেশে আসার ফলে শব্দ কিন্তু তাদের শব্দগুলো আমাদের দেশে রয়ে গেছে, সংকরিত হয়ে আমাদের কিন্তু এখানে থেকে গেছে যে শব্দগুলো পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে ওই শব্দগুলো যেমন আনারস, পেয়ারা, তারপর হচ্ছে এই যে শব্দগুলো আনারস, পেয়ারা, ক্রুশ, এই যে শব্দগুলো সবই হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আলমারি, আলপিন, আলকাতরা, এই শব্দগুলো বই থেকে আপনারা পড়ে নেবেন। একজন পর্তুগিজ পাদ্রী আনারস, পেয়ারা বালতিতে রেখে এইভাবে কিন্তু বইতে দেওয়া আছে, বা যে কোনো বই থেকে পড়ে নেবেন। তাহলে আনারস কিন্তু পর্তুগিজ শব্দ। সুনামি, আপনারা সুনামি বানানটা ইংলিশ লিখতে পারবেন? এখানে সুনামি বানান ইংলিশে কে কে লিখতে পারবেন এটা আপনারা কমেন্ট করবেন। এটা বানানটাও স্পেলিংয়ের ভিতরে আসে যে সুনামি বানান কি। সুনামি বানানটা ইংলিশে আপনারা লিখবেন, সুনামি বানানটা ইংলিশে লিখবেন। সুনামি কোন দেশে বেশি হয়? অর্থাৎ ভূমিকম্পের কারণে পরবর্তীতে সুনামি সৃষ্টি হয়। জাপানে ভূমিকম্পটা হয়, পরবর্তীতে সুনামি সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সুনামি কিন্তু জাপানি শব্দ, আমরা মনে রাখবো জাপানে ভূমিকম্প হয় বেশি। তারপরে এখান থেকে সুনামির পরে ভূমিকম্পের পরে সুনামি সৃষ্টি হয়, তাহলে সুনামি হচ্ছে জাপানি শব্দ। কিন্তু সুনামি বানানটা আপনারা কি ইংলিশে লিখতে পারবেন? ইংলিশে কি বানান পারবেন? অনেকে লিখতে দেখতেছি, অনেকে লিখছে। ওকে, সুনামি, সুনামি, জাপানি, 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 সুনামি। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ। তাহলে সুনামি বানানটা হচ্ছে এভাবে মনে রাখবেন। টি মনে না থাকে, যদি কারো মনে না থাকে, তাহলে এইভাবে মনে রাখতে পারেন। সুনামি বানানটা হচ্ছে টি সান, টি সান আমি, টি সুনামি অথবা টি সান আমি, টি এসি সান বা টি সূর্য আমি, এইভাবে মনে রাখতে পারেন। টি সূর্য আমি। আপনারা যখন মনে রাখেন মিথ্যা তুমি 10 রিপ্লা, লাইও 10 অ্যান্ড, এই যে শব্দগুলো আছে এভাবে মনে রাখতে পারেন। তাহলে টি সুনামি, টি সান আমি, এটা হচ্ছে সুনামি শব্দের। তাহলে সুনামি জাপানি শব্দ। বাকি থাকে কোনটা? চোলা, এটা হচ্ছে দেশি শব্দ। চোলাটা হচ্ছে দেশি শব্দ। চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? এখানে এই উদাহরণটা হচ্ছে ফার্সি, এটা হচ্ছে ফার্সি, উদাহরণটা হচ্ছে ফার্সি। ফার্সি কোন দেশের ভাষা? আমরা আগে দিনে পড়ছিলাম। ফার্সি কোন দেশের ভাষা? ফার্সি হচ্ছে ইরানের ভাষা, ফার্সি ইরানের ভাষা। তাহলে এখানে উদাহরণটা এখানে
অপশন ফার্সি, অপশন হবে ফার্সি, ইরানের ভাষা। এখানে আরবি, যেগুলো কোরআন থেকে আসছে সেগুলোকে আরবি বলতে পারি, যেমন সালাত, সাওম। রোজা হচ্ছে ফার্সি, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, ইরান থেকে আসছে, পারস্য থেকে। আবার রোজার যে আরবি শব্দ তাকে বলা হচ্ছে সাওম। একইভাবে আর নামাজ, এটাও ফার্সি শব্দ, এটা আরবি কী হবে? সালাত। এরকম দোজক, দোজকে হচ্ছে জাহান্নাম, জান্নাত। এই জান্নাত আবার আরবি শব্দ। ওকে, থ্যাংক ইউ। এরপরে তাহলে আমরা এখানে দেখি আরবি শব্দগুলো দেখলাম। পর্তুগিজ শব্দটাকে বললাম, আমার পর্তুগিজ হচ্ছে পর্তুগিজ পাদ্রি, তারপরে আনারস, আলকাতরা, আলমারি, এগুলো কি? এগুলো সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। বাংলা শব্দ কোনগুলো আছে? বাংলা বা দেশি শব্দ বলতে পারি আমরা যে চুলা, একটু আগে পড়লাম, চোলা, হাড়ি, ঢাক, ডাব, তারপর টোপর, এই শব্দগুলো হচ্ছে কুড়ি, শব্দগুলো দেশি বাংলা শব্দ বা দেশি শব্দ। একেসি ফার্সি বলছেন সবাইকে, ফার্সি ফার্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘ নাম্বার। ফার্সি শব্দ, ফার্সি। ওকে, হ্যাঁ, সবাই তো ফার্সি বলছে, আমার আর দ্বিমত করার কিছু নাই এখানে। চশমা হচ্ছে ফার্সি শব্দ। নিচের কোনটি দেশি শব্দ? নিচের কোনটি দেশি শব্দ? যেগুলো বাংলা থেকে আসছে, আমরা বাংলা শব্দগুলো দেশি শব্দ বলতে থাকি এখানে। তাহলে এইখানে যে লুঙ্গি আছে, কলম, কলম কিন্তু আগের উদাহরণে দেখে আসছি আমরা, কলম কিন্তু আগের উদাহরণে দেখে আসছি। লুঙ্গি কোন শব্দ? লুঙ্গি বিল। এই বিল আবার দুই প্রকার আছে। এই বিল যদি বাংলা বোঝানো হয়, এই বিল যদি বাংলা যে বিল, বাংলায় বিল বলতে আমরা কি বুঝি? একটা জলাবদ্ধ জায়গা যা চতুর্দিক দিয়ে মাটি দ্বারা বেষ্টিত, বা হাওড় বলে থাকি, হাওড় বিল। ওই বিল যদি বোঝানো হয়, ওই বিল আবার বাংলা শব্দ। আবার যদি বোঝানো হয় বিল মানে কি, ওই যে আমরা বিল পেমেন্ট করি, বিল যদি বোঝানো হয়, ওই বিল বোঝানো, বিল আবার ইংরেজি শব্দ, ওই বিলটা আবার ইংরেজি শব্দ। এখানে কোন বিল বোঝাচ্ছে, যেহেতু আমরা এখানে বুঝতে পারতেছি না কোন বিল বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এটা বাদ দিয়ে অ্যান্সার করতে পারি। যদি এরকম থাকে যে অপশানে অন্যটা মিলে না, সেক্ষেত্রে আমরা এটা বাংলা হিসেবে ধরতে পারবো, ধরে অ্যান্সার করতে পারবো। কারণ দেশি শব্দ যদি বলা হয়েছে এখানে, সেক্ষেত্রে যদি বাকি তিনটা অপশান আমি জেনেই ফেলি যে বাকি তিনটা বাংলা হচ্ছে না, তাহলে অবশ্যই আমরা এটা বাংলা হিসেবে অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, গঞ্জ, ডুগি, ডাগর, টোপো, চুঙ্গা, ঢোল, দেশি শব্দ। ধন্যবাদ আপনাদেরকে। ঢোল, আমদানি রপ্তানি, তোষক, চশমা, কারখানা। ঠিক, আপনারা অনেক ভালোই পারেন, তো অনেক ভালো পারেন আপনারা। পরীক্ষার খাতে এরকম পারতে হবে, তাহলে ভালো কিছু হবে। তাহলে নিচে দেশি শব্দ, দেশি শব্দ হচ্ছে ঢোলটা হচ্ছে দেশি শব্দ, বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে দেশি শব্দ না। আমি একটু বিলটা হচ্ছে ইংরেজি হিসেবে ধরা হচ্ছে। লুঙ্গি, ফুঙ্গি, লুঙ্গি ফুঙ্গি কোন ভাষার শব্দ? বার্মা শব্দ। এবং কলম হচ্ছে আরবি শব্দ। ফরাসি শব্দের উদাহরণ কোনটি? এখন বলা হয়েছে ফরাসি শব্দের উদাহরণ কোনটি? এই যে পাদ্রি, পাদ্রি হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ। হরতাল গুজরাটি শব্দ, গুজরাট, ভারতের গুজরাট যেটা আছে না, ওই গুজরাট অঞ্চলের ভাষা হচ্ছে গুজরাটি, সেটা হচ্ছে গুজরাটি শব্দ হচ্ছে হরতাল। তোপ, কুপন। তাহলে এই দুটোর মধ্যে যেমন একটা হবে ফরাসি শব্দ। ফরাসি কোন দেশের ভাষা? ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি, ফ্রান্স, ফ্রান্সের ভাষা ফরাসি। আর পারস্য বা ইরানের ভাষা হচ্ছে ফার্সি, পারস্য ইরানের ভাষা কি? ফার্সি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে এই দুটা কিন্তু হচ্ছে না। এখন টোপ আর কুপনের মধ্যে কোনটা হবে? টোপ আর কুপনের ভিতরে কোনটা হবে? টোপ হবে নাকি কুপন হবে? এই তোপ, তোপ কোন ভাষার শব্দ? আমি এটা বলবো না, আমি পরে বলতেছি তোপ কোন ভাষার শব্দ। আপনারা এটা বলেন যে কোনটা হবে এখানে অ্যান্সার। সবাই অ্যান্সার দেখি, পরে আমি ব্যাখ্যা যাই।
কুপন, কুপন। ফ্রান্স ভাষার শব্দ ফ্রান্স, ফ্রান্স লিখছেন কে? ফ্রান্স বাইরে, ফ্রান্স না, ফ্রান্স, ফ্রান্স, ফ্রান্স না, ফ্রান্স বলতে কিছু নাই। আগাটা দেন অন্তত লেখার সময়, আগাটা দেন। অন্য কেউ দেখলে তখন কমেন্ট দেখে স্ক্রিনশট দিয়ে ভাইরাল করে দিব যে আপনি ফ্রান্স লিখছেন। লেখার সময় একটু সুন্দর করে লিখেন। হ্যাঁ, কুপন হবে, কুপন। কুপন কুপন হচ্ছে ফরাসি ভাষা, তোপ তুর্কি ভাষা শব্দ, তোপ হচ্ছে তুর্কি, তোপ হচ্ছে তুর্কি, তুর্কি ভাষার শব্দ হচ্ছে তোপ, তোপ তুর্কি। হ্যাঁ, একজন কমেন্ট করছেন তোপ তুর্কি ভাষার শব্দ, রিয়া কমেন্ট করছে তোপ তুর্কি শব্দ। ওকে, তাহলে আর কুপন হচ্ছে কুপন, কার্তুজ, লটারি, ক্যাফে, এই শব্দগুলো সবই হচ্ছে ফরাসি ভাষার শব্দ। কার্তুজ, কুপন, ক্যাফে, এই শব্দগুলো সবই ফরাসি ভাষার। রেস্তোরাঁ। এবার বলা আছে ক্ষুদ্রাতে, ক্ষুদ্রাতে ক্ষুদ্রাতে প্রত্যয় গঠিত শব্দ কোনটি? ক্ষুদ্রাতে ইকা প্রত্যয় যোগে, ক্ষুদ্রাতে ইকা প্রত্যয় যোগে স্ত্রীবাচক বোঝানো হচ্ছে কোন শব্দ দ্বারা? ক্ষুদ্র অর্থ মানে কি? ছোট বোঝানো হবে। ক্ষুদ্র অর্থ মানে হচ্ছে ছোট বোঝানো হবে। ক্ষুদ্র অর্থ মানে কি? ছোট বোঝানো হবে এখানে। তাহলে এখানে যে শব্দগুলো আছে, নায়িকা কি ছোট বিষয়? নায়িকা কি ছোট বোঝানো হয়? সেবিকা, সেবিকা কি ছোট বিষয়? মালিকা, মালিক, মালিকা। একইভাবে এখানে ছিল শালিকা, শালিকা হতে পারে। এখন কোনটা? সেবিকা, নায়িকা এগুলো ছোট হয়? একটা মহৎ পেশা, আপনাদের নার্সিং এর পেশা সেবিকা, সেবিকা কি একটা ছোট বিষয়? একটা মহৎ বড় বিষয়। তাহলে এটা কিন্তু ক্ষুদ্র আত্মে বোঝাচ্ছে না। ক্ষুদ্র আত্মে ইকা প্রত্যয় যোগে, প্রত্যয় শব্দের শেষে ব্যবহৃত হয়, শব্দ বা ক্রিয়া শেষে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখানে ইকা, এখানে কোন সাথে ইকা প্রত্যয় যোগ হয়েছে এবং সেটা ছোট অর্থ প্রকাশ করে। এখানে শালিকা, মালিকা, শালিকা মালিকা থেকে কোনটা হবে আপনারা এটা বলবেন। মালিকা, নাটিকা, গীতি, তারপর এখানে বলা হচ্ছে মালিকা, মালিকা, নাটিকা, গীতিকা, গীতিকা, মালিকা, নাটিকা, গীতিকা, তিনটা মনে রাখবেন। মালিকা, নাটিকা, গীতিকা, ঘটি, এই শব্দগুলো হচ্ছে ক্ষুদ্র অর্থ বোঝানো হয়ে থাকে। মালিকা, নাটিকা, গীতিকা, ঘটিকা, ঘটিকা আছে, ঘটিকা দ্বারাও এই শব্দগুলো দ্বারা ক্ষুদ্র অর্থ বোঝানো হয়ে থাকে। মালিকা, নাটিকা, গীতিকা, ঘটিকা, এই ঘটিকা শব্দ দ্বারাও, ঘটিকা মানে ছোট কলস, ঘটিকা, ঘটিকা মানে ছোট, নাটিকা মানে ছোট, ছোট নাটক, স্বল্প দৈর্ঘ্যের শর্ট ফিল্ম বলতে পারি আমরা। মালিকা ক্ষুদ্র অর্থ বোঝানো হয়, ছোট মালিক, না গীতিকা ছোট গান। তাহলে এই শব্দগুলো দ্বারা বোঝানো হচ্ছে কি? ক্ষুদ্র অর্থ বোঝানো হয়ে থাকে মালিকা। 6 নম্বরের অ্যান্সার কেউ বলো। 6 নম্বরের অ্যান্সার ছিল কুপন। 6 নম্বরের অ্যান্সার ছিল হচ্ছে কুপন। 6 নম্বরে ছিল হচ্ছে কুপন। আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে না? কথা আটকে যাচ্ছে? একজন কমেন্ট করছে যে কথা আটকে আসতেছে কিনা, কি আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, সাতের সাতের ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছে হচ্ছে গ। তাহলে এটা অ্যান্সার কি? মালিকা। মালিকা হচ্ছে ক্ষুদ্র অর্থে ইতিবাচক বোঝানো হয়, ক্ষুদ্র অর্থে ইতিবাচক বোঝানো হয় মালিকা দ্বারা। তাহলে এরপরে আমার স্লাইডে চলে যাই। বলা হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অর্থাৎ পুরুষ থেকে স্ত্রী করা যায় না, পুরুষ থেকে পুরুষবাচক নাই এমন শব্দ বা স্ত্রীবাচক নাই এমন শব্দ কোনটা? যেটা নিত্য পুরুষবাচক হতে পারে বা নিত্য স্ত্রীবাচক শব্দ হতে পারে, এরকম শব্দ কোনটা? এখানে দেখেন বেয়াই,
ব্যয়ের কি ব্যয়ের এটা কি ব্যয় কি স্ত্রীবাচক না পুরুষবাচক? ব্যয় অবশ্যই পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক কি বেআইন, ব্যয় বেআইন। সাহেব কি সাহেব সাহেবান, সাহেব বিবি বলতে পারি, সাহেব বিবি আবার সাহেব সাহেবান বলতে পারি, সাহেব বিবিও বলতে পারি। সেক্ষেত্রে কবিরাজ, কবিরাজটাকে আমরা পড়ছিলাম না, নিত্য পুরুষবাচক শব্দ। কবিরাজ, রাষ্ট্রপতি, কবিরাজকে কবিরাজ যে কৃতদার অকৃতদার বলছিলাম আমরা, ঢাকি, এই শব্দগুলো ছিল কিন্তু সবগুলো নিত্য পরিবাচক শব্দ। আর নিত্য নিত্য মানে কি যার কোনো পরিবর্তন হয় না, নিত্য মানে যার কোনো পরিবর্তন হবে না। ননদ, এটা এটার পরিবাচক শব্দ হচ্ছে দেবর, দেবর কি পূর্ববাচক শব্দ এটা। তাহলে এই তিনটা দেখেন সাহেব বিবি, তাহলে এই তিনটার কিন্তু আমার কি আছে স্ত্রীবাচক শব্দ আছে, তিনটার স্ত্রীবাচক শব্দ আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই কবিরাজের কোনো স্ত্রীবাচক শব্দ নাই, তাহলে এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, তাহলে এই শব্দের কোনো লিঙ্গান্তর হয় না। তাহলে আমরা স্লাইডে দেখি উত্তর কি দেওয়া আছে। উত্তরে দেওয়া আছে হচ্ছে কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। বলা হচ্ছে কোন শব্দটির পুরুষবাচক রূপ নাই। মানে এখানে এমন একটা শব্দ আছে যে শব্দটা নিত্য স্ত্রীবাচক শব্দ, তার মানে ওটাকে পুরুষবাচক রূপান্তর করা যায় না। এমন একটা শব্দ আছে যে শব্দটাকে কি করা যায় না, স্ত্রীবাচকে বা পুরুষবাচকে রূপান্তর বলা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, বা এই পুরুষবাচকে রূপান্তর করা যায় না এমন শব্দ কোনটা। এখানে এখানে আছে নেত্রী, নেত্রীর পুরুষবাচক আছে না, নেতা, নেতা নেত্রী, তাহলে এটা কি নেতা হচ্ছে পুরুষবাচক শব্দ। ঠাকুর ঠাকুরুন, ঠাকুর 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 ঠাকুরুন, এটা কি অবশ্যই আছে না। ঝি, ঝিটাও কিন্তু আছে। নাই কোনটা, বিধবা, বিধবা কাকে বলা হয়, পুরুষের স্ত্রী মারা গেলে তাকে বিধবা বলে। বিধবা কিন্তু যদি কোনো নারীর স্বামী মারা যায় তার পরবর্তীতে ওই নারীকে বলা হয় বিধবা, সেক্ষেত্রে পুরুষ কিন্তু বিধবা বলা হয় না, পুরুষ কিন্তু বিধবা বলা হচ্ছে না। বিধবা শব্দটা শুধুমাত্র স্ত্রীবাচক শব্দে ব্যবহৃত হয়, তাহলে এটা নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ। বিধবা শব্দের কোনো পুরুষবাচক শব্দ নাই, কারণ এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিধবা শব্দটা। সবাই দেখি সঠিক অ্যান্সার দিচ্ছেন, আপনারা তো ভালোই পারেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আছে আর তো আমরা এটা শেষ করছি। ফরাসি শব্দের উদাহরণ কোনটি, এটা একবার দেখা হয়েছে আমাদের 10 নম্বর কোশ্চেনটা আমরা তো একবার পড়ছি। 10 নম্বর থেকে আমরা 11 নম্বরে যাব। বলা আছে বাংলা কৃদন্ত শব্দ কোনটি, কৃদন্ত শব্দ কোনটি, যে শব্দ দ্বারা কাজ বোঝানো হবে, কৃত প্রত্যয়ের সাথে যখন বিভক্তিযুক্ত হবে, প্রত্যয়যুক্ত হবে, তাকে বলা হবে কৃদন্ত শব্দ, কৃদন্ত পদ। এই কৃদন্ত শব্দ এখানে কোন শব্দ দ্বারা কাজ বোঝানো হচ্ছে, এখানে এখানে যে শব্দগুলো আছে কোন শব্দ দিয়ে কাজ বোঝানো হয়, কৃদন্ত শব্দ। তো যেখানে ক্রিয়া আছে, এখানে এমন একটা শব্দ আছে বা ধাতু আছে তার ভিতরে ক্রিয়া সংঘটিত হচ্ছে, সেই ক্রিয়াটা কি আমরা একটু দেখি। ধাতু, ধাতু কাকে বলে, এই যে ধাতু কাকে বলে, ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ, ক্রিয়ার যে মূল অংশ তাকে বলা হয় ধাতু, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। এটার আরেকটা নাম আছে ক্রিয়া, এটা এক নাম হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। এই তিনটা নাম, যার নাম ধাতু ওটার এক নাম হচ্ছে ক্রিয়ামূল। এটাকে কি বলা হচ্ছে, ক্রিয়া মূল বলা হচ্ছে। আবার এটাকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। তাহলে যা ক্রিয়া প্রকৃতি তাই ধাতু তাই ক্রিয়ামূল। ক্রিয়া শব্দের মূল অংশকে বলা হবে ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল বা ধাতু বলা হচ্ছে এখানে। যেমন আমরা পড়ছিলাম কারক, এই কারক শব্দটাকে আপনারা যখন পড়ছেন তখন বিভিন্ন সময় পাইছেন প্রকৃতি প্রত্যয়ের ভিতর বা কারক পড়ার সময় দেওয়া ছিল, কারক শব্দটাকে ভাঙলে পাওয়া যায় ক্রি প্লাস নক, এভাবে দেওয়া আছে। কৃত প্রত্যয় নিয়ম অনুযায়ী অক থাকলে, কৃত প্রত্যয় নিয়ম অনুসারে যদি অক থাকে, অক থাকলে
শেষে উচ্চারণটা নক হয়ে যায়, অক থাকলে কার অক, অক থাকলে সেটা নক হয়ে যায়, যেহেতু এটা কৃত প্রত্যয় কাজ বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে একটা চিহ্ন ব্যবহার করা যেটা রুট চিহ্নের মতো, রুট চিহ্ন না, এটা রুট চিহ্নের মতো, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন, যেটা কৃত প্রত্যয়ের ধাতুর আগে ব্যবহৃত হয়। তো ক্রিয়ামূলের আগে এটা ব্যবহার করা হয়, এটাকে বলা হবে ধাতু বা ক্রিয়া মূল। ক্রিয়া শব্দের যে মূল অংশ, ক্রিয়া শব্দের মূল অংশকে বলা হবে ক্রিয়ামূল। আমরা লিখলাম পড়ছে, পড়ছে। এই পড়ছে যে শব্দটা, এই শব্দটাকে যদি আমি ভাঙি, পড় ধাতুটা হচ্ছে কি পড়, এই পড় ধাতুটা হচ্ছে ক্রিয়া শব্দের মূল অংশ, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি। তাহলে এখানে এমন একটা শব্দ আছে যার ভিতরে কাজ বোঝানো হচ্ছে। কোন শব্দ দিয়ে কাজ বোঝানো হচ্ছে এখানে? কোন শব্দ দিয়ে কাজ বোঝানো হচ্ছে? দাপট। দাপ, দাপ কি কোনো এখানে দাপ ধাতু কি? এখানে দাপট কি কোনো কাজ বোঝানো হচ্ছে? দাপট মানে কি? যার ভিতরে একটা দেখা যাচ্ছে যে আমরা বলি তার দাপট অনেক বেশি, দাপট অনেক মানে তার ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা কি কোনো কাজ? ক্ষমতা কোনো কাজ হতে পারে না, ক্ষমতা কোনো কাজ না। জ্যান্ত, একটা জ্যান্ত মানে কি? সে জীবিত অবস্থা আছে, এটা কোনো কাজ হতে পারে না। মৌন মানে কি? সে একদম কোনো মৌন অবস্থা, মৌন সম্মতি যেটাকে বলা হয়, যেটা চুপ থাকা আর কি, এটাও কোনো কাজ না, চুপ থাকা কাজ হতে পারে না। বহতা, বহতা মানে কি? বয়ে চলে যাওয়া। বহতা মানে কি? বহতা মানে বহন করা, বহতা, তাহলে এটা অবশ্যই কি এর ভিতরে বহ ধাতুটা আছে, বহ, এই বহ ধাতু থেকে আসছে হচ্ছে বহতা। তাহলে এখানে এটা অবশ্যই কৃদন্ত শব্দ। ওকে, আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার। এটা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, কোশ্চেন থাকার কথা না। কৃদন্ত শব্দ মানে ক্রিয়া থাকতে হবে, যার ভিতরে ক্রিয়া থাকবে, ক্রিয়া মূল থাকবে, তারপরে কৃত প্রত্যয় যুক্ত হবে, তাকে বলা হবে কৃত প্রত্যয় বা প্রত্যয় যুক্ত হবে। এখানে তা একটা প্রত্যয়, তা প্রত্যয় যুক্ত হওয়ার পরে বহতা একটা কৃদন্ত শব্দ হচ্ছে। ওকে ওকে, বহতা বহতা, ওকে। 11-1, হ্যাঁ 11-1, অনেকে 11 অন্য অ্যান্সার দিচ্ছেন, 11 খ না, 11-1 নম্বরে বহতা। মৌন হচ্ছে একদম চুপ থাকা, মৌন। এখানে বলা হচ্ছে বাংলা ভাষায় ত ব, ত বা যে ধরনের ব্যাকরণের উপাদান, যে ধরনের ব্যাকরণের উপাদান, যে ধরনের ব্যাকরণের উপাদান বলা হচ্ছে এখানে, যে ধরনের ব্যাকরণের উপাদান। এখানে কি বাংলা শব্দে যে ধরনের ব্যাকরণের উপাদান, যে ধরনের ব্যাকরণের উপাদান। ত বা কোথায় ব্যবহৃত হয়? উপসর্গের ভিতরে কোনো জায়গায় ত বা পাইছেন? উপসর্গ যখন পড়ছি বোধহয় ত বা ছিল শব্দের আগে, আর আমরা জানি উপসর্গ কোথায় বসে? শব্দের আগে বসে। শব্দের প্রথমে কখনো ত বা ব্যবহৃত হয়? হয় না, তাহলে এটা কি হবে না, হবে না। ফলা, হ্যাঁ ফলা হতে পারে, কিন্তু ত বা কি ফলা? তো বটা ফলা হতে পারে, ফলাটা ব হতে পারে। এখন দেখেন, আমি দুটো উদাহরণ লিখি। ফলা যত কথাটা আসলো, আমরা জানি ফলা কাকে বলে। ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংকেত রূপে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংকেত রূপে বলা হয় ফলা আছে 6টি, 6টি ফলা আছে, 6টি ফলা। একটা কি আমরা অনেকে জানে, অনেকে জানেন, এবার মনে রাখবেন, মনে রবে জল, মনে রবে জল। এখানে 6টা ফলা আছে, কি কি? মোফলা, মো, ন, তারপর আছে র, তারপরে কি? তারপর হচ্ছে বফলা। এখানে আছে হচ্ছে বফলা, রফলা, মোফলা, নফলা, ফলা হচ্ছে রফলা, বফলা, জফলা, জফলা এবং লফলা। এই 6টা হচ্ছে ফলা, ব্যঞ্জন মানে সংযুক্ত রূপে বলা হয় ফলা। তাহলে এই ফলা হচ্ছে 6টি। এখন এইখানে ত বা,
ত বা কি দুইটাই মিলে ফলা না একটা ফলা, এখানে বটা ফলা, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফলা আমি বলতে পারতেছি না, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ফলা বসা হচ্ছে, ফলা ব্যবহৃত হয়, ফলা ব্যবহৃত হয় কোথায়? ফলা হচ্ছে শব্দের অর্থাৎ বর্ণের পরে ব্যবহৃত হয়, বর্ণের আগে না। বর্ণের আগে ব্যবহৃত তাকে বলা হবে যুক্ত বর্ণ। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, এখানে অল্প, এখানে ল আর প আছে, আবার লিখলাম অম্ল, অম্ল, দেখেন এইখানে দুই জায়গায় কিন্তু ল আছে। এখন যদি প্রশ্ন করে কোনটিতে ফলার ব্যবহার হয়েছে, একটা হচ্ছে অল্প, একটা হচ্ছে অম্ল, কোনটিতে ফলার ব্যবহার হয়েছে? আমরা মনে রাখবো ফলা ব্যবহৃত হয় শব্দের অর্থাৎ একটা বর্ণের পরে, বর্ণের সাথে থাকবে কিন্তু বর্ণের পরে ব্যবহৃত হবে, বর্ণের সাথে থাকবে কিন্তু বর্ণের পরে ব্যবহৃত হবে, তাহলে তাকে আমরা ফলা বলতে পারি। যেমন এখানে আমরা বলি লিখলাম গ্রাম্য, দেখেন দুটা ফলা ব্যবহার, এখানে একটা র ফলা ব্যবহৃত হয়েছে কিন্তু গয়ের পরে, গ্রাম্য গয়ের পরে র, আবার মো ফলা, মোয়ের পরে কিন্তু জ ফলা ব্যবহৃত হচ্ছে। তাহলে একইভাবে কিন্তু এখানেও এই যে অল্প, এটা যুক্তবর্ণ, ল আর প যুক্তবর্ণ অবস্থা আছে এখানে, আর এখানে অম্ল, মোয়ের সাথে লটা, এখানে হচ্ছে ল ফলা ব্যবহৃত হয়েছে, লটা এখানে ফলা, মোটা সাধারণ বর্ণ, তার সাথে লটা ফলা হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আশা করি এটা ক্লিয়ার। সেক্ষেত্রে ত বা কিন্তু ফলা না, এটা প্রত্যয় হতে পারে, প্রত্যয় হতে পারে, বিশেষণ কি হবে? বিশেষণ হবে না, এটা অবশ্যই একটা প্রত্যয়গত শব্দ। যেমন আমরা বিভিন্ন সময় বলে থাকি যে শব্দগুলো আমরা ব্যবহার করি, গাঢ়ত্ব, গৃহত্ব, গাঢ়ত্ব ব্যবহার করে থাকি, বা এই যে ত বা ব্যবহার করা হয়, ত ব, ত বা যদি একটা শব্দের পরে ব্যবহার করা থাকে, এটাকে বলবো আমরা কি? ফলা, সরি প্রত্যয়, শব্দের পরে ব্যবহার করা হবে তাকে বলা হবে কি? প্রত্যয়। আমরা যখন ব্যবহার করি মহত্ব, এই যে মহত্ব বা মহৎ, এখানে তটা মহা প্লাস ত, তাহলে এখানে মহত্ব প্রত্যয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর দেখেন পরের 13 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বাক্যে বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? একটু খেয়াল রাখবেন, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় দুটা ভিন্ন জিনিস। প্রকৃতি শব্দের অর্থ, প্রকৃতি দুই প্রকার, এটা হচ্ছে দুই প্রকার, প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি, আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। একটা নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি। নাম শব্দের মূল অংশকে বলা হয়, যেটাকে আমরা প্রাতিপদিক বলি। আমরা অনেক সময় পড়ে থাকবেন বিভিন্ন সময় যে প্রশ্ন পেতে, বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। এই বিভক্তির নাম শব্দের আরেক নাম হচ্ছে নাম প্রকৃতি। যেমন আমরা লিখলাম একটা শব্দ, লিখলাম চোরা, একটা শব্দ লিখলাম চোরা, এইখানে একটা শব্দ আছে চোরা, এটার থেকে পাবো হচ্ছে চোর, এটাতে পাচ্ছি কি? চোর প্লাস আ, চোর প্লাস আ। দেখেন এই যে চোর শব্দটা, এই চোরটা কি কোনো ক্রিয়া? চোরটা কি কোনো ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে? চোর কিন্তু কোনো ক্রিয়া না, নাম শব্দের মূল অংশ, একটা নাম। বা ঢাকায়, ঢাকায় ঢাক, এখানে ঢাকা কি? ঢাকায় কোনো ক্রিয়া? ঢাকা কোনো ক্রিয়া না, ঢাকা একটা নাম। ঢাক আয়, আয় এখানে প্রত্যয়। আর এই আগের যে অংশটা, এটাকে বলা হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। নাম প্রকৃতির এক নাম হচ্ছে প্রাতিপদিক, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তাহলে এই চোর, এটা হচ্ছে একটা নাম প্রকৃতি বা প্রাতিপদিক। আবার ক্রিয়া শব্দ আগে আগে দেখছিলাম আমরা যে পড়া, পড়া, এই শব্দটাকে আমরা যদি পড়, পড়টা হচ্ছে পড় প্লাস আ, পড়া। তাহলে এই যে পড় ধাতুটা পাইলাম, এটাকে বলা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কারণ কি? ক্রিয়া শব্দের মূল অংশ, ক্রিয়া শব্দের মূল অংশের নাম কি? ক্রিয়া প্রকৃতি। তাহলে এই যে প্রকৃতি পড়লাম, আর প্রত্যয় কি? প্রত্যয় শব্দের পরে ব্যবহৃত হয়, প্রত্যয় শব্দের পরে ব্যবহৃত হয়। প্রত্যয় আবার তিন প্রকার, কৃত প্রত্যয়, তদিত প্রত্যয় এবং বিদেশি। এখানে ব্যবহার করা হচ্ছে সংস্কৃত, এই প্রত্যয়গুলো আবার বিভিন্নভাবে ভাগ করা আছে, বাংলা কৃত প্রত্যয় বা তদিত সংস্কৃত কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় দুই ভাগে ভাগ করা আছে।
প্রত্যয় হচ্ছে তিন প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বিদেশি প্রত্যয় যেগুলো আছে এখানে ব্যবহৃত হয়। তাহলে এই যে প্রত্যয় শব্দের পরে ব্যবহৃত হচ্ছে, কোথায় ব্যবহৃত হবে? শব্দের পরে। একটা জিনিস খেয়াল রাখবো, খুব সহজে মনে রাখবো, যদি ক্রিয়া শব্দের পরে প্রত্যয় ব্যবহৃত হয়, ক্রিয়া শব্দের পরে প্রত্যয় ব্যবহৃত হলে তাকে বলা হবে কৃত প্রত্যয়। সেটা বাংলা কৃত হতে পারে, সংস্কৃত কৃত হতে পারে। তো কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা এবং সংস্কৃত। আবার এই যে নাম শব্দের সাথে যদি প্রত্যয় ব্যবহৃত হয়, নাম শব্দের সাথে প্রত্যয় ব্যবহৃত মানে এটা তদ্ধিত প্রত্যয়। এটা বাংলা তদ্ধিত আছে, সংস্কৃত তদ্ধিত আছে। তাহলে এখানে আমরা মনে রাখবো, যদি নাম শব্দের সাথে, তাহলে আমরা কি মনে রাখতে পারি? খুব সহজে মনে রাখবো, নাম শব্দ প্লাস প্রত্যয়, নাম শব্দ প্লাস প্রত্যয়, তার মানে তদ্ধিত প্রত্যয় সেটা। আর যদি ক্রিয়া, ধাতু প্লাস প্রত্যয়, ধাতু প্লাস প্রত্যয় মানে হচ্ছে কৃত প্রত্যয়, ধাতু প্লাস প্রত্যয় মানে হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এইখানে বাক্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখেন এখানে যেহেতু রুট ওভার চিহ্ন দেওয়া আছে, রুট ওভার চিহ্নের মতোই, তাহলে এটা বুঝতে হবে কি, অবশ্যই এটা কি হবে? রুট ওভার চিহ্ন মানে হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে মূল অংশটা কি? অবশ্যই ক্রিয়া প্রকৃতি আছে। আর ক্রিয়া প্রকৃতি মানে হচ্ছে কি হবে? কৃত প্রত্যয়। সেটা বাংলা কি হতে পারে, সংস্কৃত কৃত হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে বাক্য, এই জ ফলা, সেক্ষেত্রে এখানে ত হবে না বাক প্লাস অন্তস্থ হবে, না জ হবে না বাস প্লাস জ হবে, কোনটা হবে এটা আপনারা বলবেন যে কোনটা এখানকার অ্যান্সার। দেখি অ্যান্সার কি দিয়েছেন সবাই, একটু দেখি আমি। তেরো 13 কেউ 13 ডি বলতেছেন। একটা জিনিস মনে রাখবেন, এই কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কটা চ হয়ে যায়, যেমন আপনারা পড়ছেন হয়তো বা উক্তি পড়ছেন। এই উক্তির এই রস্যু থাকলে হয়ে যায় ব, রস্যু থাকলে ব হয়ে যায়, রস্যু থাকলে কি হয়ে যায়? গুণ বৃদ্ধির নিয়মে রস্যু থাকলে ব হয়ে যায়, এখানে বলা হচ্ছে। আর এই যে উক প্লাস তি, এখানে উকির পরিবর্তে বচ, কয়ের পরিবর্তে চ, আর রস্যুর পরিবর্তে ব, বচ প্লাস তি বা কয়তে দুইভাবে ব্যবহার করা যায়। কয় রস্যি উক, বচ প্লাস তি, এটা বলা হচ্ছে উক্তি। তাহলে এইখানে কয়ের পরিবর্তে চ, তাহলে এইখানে কি বাক, তাহলে কিন্তু ক ব্যবহৃত হবে না, চ ব্যবহৃত হবে। বাচ প্লাস জ, বাচ প্লাস জ, ওকে। তাহলে আমরা যদি উত্তর দেখি, বাচ প্লাস জ। নিচের কোনটি আরবি শব্দ নয়? আরবি শব্দ মানে যেগুলো কোরআন রিলেটেড শব্দ তাকে বলা হচ্ছে আরবি শব্দ, কোরআন হাদিস থেকে আসছে শব্দগুলো তাকে বলা হচ্ছে আরবি শব্দ। নিচের কোনটি আরবি শব্দ নয়? তাহলে এখানে ইমান, আদালত, দোয়াত, খোদা, 4টা ওয়ার্ড দেওয়া আছে। এখন খোদা কাকে বলা? যে সৃষ্টিকর্তা আরবি ভাষায় কি বলা হয় থাকে? সৃষ্টিকর্তা কিন্তু আরবি ভাষায় খোদা বলা হয় না। খোদা শব্দের কিন্তু আবার এটা বহু বছর মতো শব্দ আছে, কিন্তু আর যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা একজনই, তার কিন্তু বহু বছর মতো কোনো শব্দ নাই, একজনই সৃষ্টিকর্তা, একজনই। সেক্ষেত্রে ইমান, আদালত, দোয়াত, আদালত, এজলাস, কলম, দোয়াত, জান্নাত, জাহান্নাম, তারপর ইমান, তার এই শব্দগুলো আছে ইমান, এনাম, এই শব্দগুলো সবই হচ্ছে আরবি শব্দ। এই যে ইনাম শব্দের অর্থ কি? আমার নামের অর্থ কি আপনারা জানেন? ইমান আর ইনাম একটু নামটা চেঞ্জ করে দিলেই এনাম হয়ে যাবে। এই শব্দের অর্থ কি? এটাও কিন্তু একটা আরবি শব্দ। এই এনাম শব্দের অর্থ কি? এনাম শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। ইনাম শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। এনাম শব্দের অর্থ হচ্ছে পুরস্কার। সেক্ষেত্রে এই ইমান, যেটা আমাদের ইমান, আদালত, দোয়াত, এর সবই আরবি শব্দ। খুদাটা হচ্ছে, খুদা কোন শব্দ? খোদা কোন শব্দ এটা আপনারা কমেন্ট করে জানাবেন, এটা বলে দিব না, সব বলে দিলে আপনারা কি বলবেন?
খোদা, হ্যাঁ খোদা হচ্ছে আরবি শব্দ নয়। বলেছে মানব শব্দটি কোন প্রত্যয় গঠিত? কোন প্রত্যয় গঠিত? মানব শব্দটি এখন কৃত হবে না তদ্ধিত হবে, আপনারা এখানে বের করতে পারেন। দেখেন দুইটা দেওয়া আছে, এখানে দুইটা দেওয়া আছে হচ্ছে তদ্ধিত প্রত্যয়, দুইটা দেওয়া আছে কৃত প্রত্যয়। দুইটা দেওয়া আছে তদ্ধিত প্রত্যয়, দুইটা কৃত প্রত্যয়। এখন মানব শব্দটাকে যদি ভাঙি, এই যে মূল অংশ হবে মনু, এই মনু, মানব শব্দের মূল অংশ হচ্ছে মনু। এখন মনুটা কি কাজ বোঝানো হচ্ছে? কাজ বোঝানো হচ্ছে, তাহলে কৃত প্রত্যয় হবে না। কাজ না বোঝালে কৃত প্রত্যয় হবে না। তার মানে এই দুইটা অপশন কি বাদ? এই দুইটা অপশন বাদ। হয় বাংলা কৃত হবে, না সংস্কৃত কৃত, সরি বাংলা তদ্ধিত হবে, নাই সংস্কৃত তদ্ধিত হবে। এটা ক্লিয়ার? তাহলে এখানে মনু এটাকে ভাঙে যদি আমরা পাই, বয়ের পরিবর্তে হয় মূর্ধন্য ষ, এভাবে ব্যবহার করা হয় মনু প্লাস মূর্ধন্য ষ মূর্ধন্য, তাহলে মানব বয়ের পরিবর্তে মূর্ধন্য ষ মূর্ধন্য ব্যবহৃত হয়। তাই এটা কোন ভাষার শব্দ? মানব, এখানে তো ভাঙার পরে মূর্ধন্য ষ মূর্ধন্য আসছে, মূর্ধন্য ষ মূর্ধন্য সংস্কৃততে ব্যবহার করা হয়, আমরা কি জানি তৎসম শব্দে ব্যবহার করা হয়, তাহলে এটা বাংলা শব্দে ব্যবহার করা হয় না। এটা বাংলা এটা আসতেছে, তাহলে কি এটা অবশ্যই সংস্কৃত তদ্ধিত প্রত্যয় 15D। ওকে, বলা হচ্ছে বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? বিদেশি প্রত্যয় কি কি আছে? বিদেশি প্রত্যয় আছে কার, ওয়ালা, সে, পানসে, সে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গড়, গড়, এরকম কয়েকটা কিন্তু বিদেশি শব্দ এখানে আছে। তারপরে আবার দ্বার, প্রত্যয় প্রতি শব্দের পরে ব্যবহৃত হয়, প্রত্যয় শব্দের পরে ব্যবহৃত হয়। এই শব্দগুলো বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ যেগুলো আছে তার ভিতরে এখন এইখানে যে কার, ওয়ালা, তারপর হচ্ছে সে, গড়, দ্বার, এই শব্দগুলো কোন শব্দে দেখেন একটা ভিতরে এখানে আছে। এখানে এটাকে বাংলা ভাবো বাদর প্লাস আমি, বাদরামি, পাগল প্লাস আমি যেমন পাগলামি, বাদর প্লাস আমি বাদরামি। তারপর অংশীদার, কর্তব্য, ক্রি প্লাস, এটাকে বাংলা পাওয়া যায়, এটা খুব পরীক্ষায় আসে, ক্রি প্লাস তব্য, ক্রি প্লাস তব্য, কর্তব্য বাংলা পাওয়া যায়। আর এটা হচ্ছে বাস প্লাস আই, আই প্রত্যয় গঠিত বাংলাকে, এটা হচ্ছে বাংলা বাস, তাহলে এটা হচ্ছে বাংলাকৃত প্রত্যয়, তাহলে বাস আই, এখানে আই প্রত্যয় যুক্ত হয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে বিদেশি কোনটা? তাহলে কিন্তু ক্রি প্লাস তব্য, এখানে ক্রি প্লাস, এটার ভিতরে কোনোটা নাই। এখানে বাদর প্লাস আমি, এটার ভিতরে নাই। দেন অংশীদার, অংশীদার, অংশীদার কি? অংশীদার, এখানে দাঁড়টা হচ্ছে বিদেশি প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে বলতে পারি আমরা বিদেশি প্রত্যয় হচ্ছে অংশীদার। লেখা বোঝা যায় না, আপনি একটু বুঝে লিখে, আমি তো বলতেছি মুখে, যা মুখে বলে ওইগুলো লিখবেন। দু একটা অক্ষর এখানে বোর্ডের কারণে আল্লাহর কারণে না বুঝতে পারেন, কিন্তু আপনারা যেটা বলে দিচ্ছি তো মুখেই বলতেছি, সবগুলো যা লিখতেছি তাই কিন্তু বলে দিচ্ছি আমি এখানে, একটু বুঝে লিখে নেবেন। চেষ্টা করবো পরিষ্কার করে লেখার জন্য। ধন্যবাদ। অংশীদার হচ্ছে বিদেশি প্রত্যয় গঠিত শব্দ। বলেছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলার মধ্য দিয়ে পরিবর্তিত রূপে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাকে কি বলা হয়? যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে এক সময় ছিল সংস্কৃত, সংস্কৃত আরেক নাম কি? তৎসম। তৎসম মানে কি? তার সমান, তার সম অর্থ সমান, তার মানে কি? সংস্কৃতের সমান। ওই সংস্কৃতের সমান শব্দগুলো এক সময় আস্তে আস্তে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান পেয়েছে। এটাকে কোন শব্দ বলা হয়ে থাকে? দেশি শব্দ, মৌলিক শব্দ, তদ্ভব শব্দ, কোনটা বলা হয়ে থাকে? যেগুলো একসময় সংস্কৃত ছিল, সংস্কৃত ছিল, পরবর্তীতে আস্তে 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 রূপান্তরিত হয়ে একটা সময় অর্ধতৎসম হয়,
রূপান্তরিত হয়ে অততৎসম তারপরে একটা অবস্থা সৃষ্টি হয়, ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম কি? আমরা জানি তদ্ভব, একটা অর্থ তদ্ভব। এখানে তৎ মানে হচ্ছে সন্ধ্যের নিয়মে আমরা বাংলায় পাই হচ্ছে তৎ প্লাস ভব। এই তৎ মানে হচ্ছে তার, আর ভব মানে কি? উৎপন্ন। ভব মানে হচ্ছে উৎপন্ন। আশা করি এখন লেখা বুঝতে পারতেছেন। এই উৎপন্ন, ভব মানে হচ্ছে উৎপন্ন। তাহলে এই তৎভব তার থেকে উৎপন্ন, কার থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন। যে শব্দগুলো সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে বাংলায় ব্যবহৃত হচ্ছে তাকে বলা হয় তদ্ভব শব্দ। তার থেকে ভব সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে বাংলায় ব্যবহৃত হচ্ছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। বান্ধব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? বান্ধব, বান্ধবকে বেঁধে রাখা, বান্ধবকে বেঁধে রাখা। আমরা বলি তিনি বন্ধু, আমরা বলে থাকি বন্ধু বান্ধব। এই বন্ধু বান্ধব মানে কি বেঁধে রাখা? বেঁধে রাখা না, বা বেঁধে রাখা না। বান্ধব মানে কি? বন্ধুর থেকে বন্ধু বান্ধব, আমাদের কাছের মানুষকে আমরা বন্ধু বান্ধব বলে থাকি, বন্ধু বান্ধব। সেখান থেকে আসছে এই বান্ধব শব্দটা। কোন জায়গায়? বন্ধ, বন্ধ আটকায় রাখা। তাহলে বান্ধবকে আটকায় রাখা হবে না, বন্ধ এটাও হচ্ছে না। এটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু এখানে জফলা কখন? এখানে জফলা তো আসবেই না, দেখে বুঝতে পারতেছি জফলা কেন আসবে, আসবে না। সেক্ষেত্রে এটা হবে হচ্ছে বন্ধু প্লাস অ। বন্ধু প্লাস কি? অ। বান্ধব হচ্ছে বন্ধু প্লাস অ। ওকে, একের 17-র গ, 18-র গ, 18-র গ, সব অ্যান্সার দিচ্ছেন, 18-র গ। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে সাংবাদিক। সাংবাদিক শব্দের প্রকৃতি প্রত্যয়ের নিয়ম কোনটি? এখন একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো ইক উচ্চারণ হয়, ইক উচ্চারণ হইলে সেই জায়গায় শিক ব্যবহৃত হবে, মূর্ধন্য সময় মূর্ধন্য রশ্মি ক ব্যবহৃত হবে। তাই সহজে মনে রাখতে পারবেন, এর অ্যান্সার আপনারা দেখে বুঝতে পারবেন। যদি কখনো ইক উচ্চারণ হয় তখন শিক কী ব্যবহৃত হবে? স্নিক ব্যবহৃত হবে। তাহলে এখানে কিন্তু একটাতেই আছে সংবাদ, সংবাদ প্লাস স্নিক একটাতেই আছে এখানে। যদি ইক উচ্চারণ হয়, সাহিত্যিক, আমরা বলি সাহিত্যিক, সাহিত্য প্লাস স্নিক, সাহিত্যিক। তাহলে এইরকম যখন ইক উচ্চারণ হবে, ইক উচ্চারণ হইলে স্নিক ব্যবহৃত হবে। তাহলে এটাকে হচ্ছে সংবাদ প্লাস স্নিক, সাংবাদিক। সংবাদ প্লাস স্নিক, সাহিত্যিক, সাংবাদিক। একইভাবে সাহিত্য, সাহিত্য প্লাস স্নিক। এটা কোন জায়গায় পৌঁছছে? সাহিত্যিক যখন বলতেছি আমরা, সাহিত্যিক। এই উচ্চারণ হলে একের পরিবর্তে আমরা স্নিক ব্যবহার করব। বলা হচ্ছে হেড মৌলবী কোন শব্দ দিয়ে গঠিত? আমরা জানি উপসর্গের ভিতরে পড়ছিলাম ইংরেজিতে 4টা উপসর্গ আছে। ইংরেজিতে 4টা উপসর্গ আছে, যেটাকে বলা হচ্ছিল ফুল, হাফ, ফুল, হাফ, হেড, সাব। উপসর্গ শব্দের আগে ব্যবহৃত হয়। তাহলে এই শব্দগুলো যখনই আসবে তাহলে বুঝতে হবে কি সেটা ইংরেজি শব্দ হবে। তাহলে দেখেন এখানে হেড বলা হচ্ছে, হেড কোথায়? তাহলে হেড ইংরেজি, হেড এখানে আছে, হেডটা ইংরেজি। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা মানে হবে না। খ নাম্বার অ্যান্সার কখনো হবে না। তাহলে মৌলবী কোন ভাষার শব্দ? মৌলবী কোন ভাষার শব্দ? মৌলবী কোন ভাষার শব্দ? পর্তুগিজ, তুর্কি, আরবি, ফার্সি। এখানে কোন ভাষার শব্দ? মৌলবী কোন ভাষার শব্দ?
হেড মৌলবী। একের এ অনেকে অ্যান্সার দিচ্ছেন একের এ, একের ক। দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করবেন তাহলে বুঝতে সুবিধা হবে। 19-এর ক বেশি আছে, 20 নাম্বার অ্যান্সার করতেছি আমরা, বা আপনার ক অ্যান্সার করলে হবে, সমস্যা নাই। একের এ 20-এর এ মৌলবী ফার্সি ভাষার শব্দ, মৌলবী ফার্সি ভাষার শব্দ, হ্যাঁ ধন্যবাদ। মৌলবী ফার্সি বা ইরানি শব্দ, ফার্সি বা ইরানি শব্দ। আমাদের প্রতিনিয়ত বাহন রিক্সা, প্রতিদিনকার বাহন হচ্ছে রিক্সা। এই রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা কোন ভাষার শব্দ? তুর্কি, তুর্কি ভাষার শব্দ কোন? বাবা, বাবা হচ্ছে বাবা তোপ, বাবা তোপ, এই দুটো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। বাবাটা তুর্কি ভাষার শব্দ, তোপ এটাও তুর্কি ভাষার শব্দ। চাকু, এটা আরেকটা আছে চাকু, এটাও তুর্কি ভাষার শব্দ, চাকু, বাবা তোপ চাকু। তাহলে এখানে পাঞ্জাবি, পাঞ্জাবি কিন্তু এই পাঞ্জাবি বলতে পাঞ্জাবি ভাষা বোঝানো হচ্ছে এখানে। পাঞ্জাবি রিক্সা কিন্তু পাঞ্জাবি ভাষা না। জাপানি ভাষা কি? গুজরাট হতে পারে, গুজরাট জাপানি, কোনটা হবে এখান থেকে? 21-এর জাপানি। রিক্সা হারিকিরি, হারিকিরি, তারপর আছে কুস্তি, জুডো, আমার জুডো, তারপর আছে ক্যারাতে, ক্যারাতে। এই যে শব্দগুলো আছে ক্যারাটে, এই ক্যারাতে শব্দ, তাহলে এই শব্দগুলো সবই হচ্ছে আমার ক্যারাতে, সবই জাপানি শব্দ। রিক্সা হারিকিরি সুনামি, রিক্সা হারিকিরি সুনামি, প্যাগোডা, জুডো এবং ক্যারাতে, এগুলো সবই হচ্ছে জাপানি ভাষার শব্দ। জাপানি, জাপানি। এরপরে বলা হচ্ছে মৌলিক শব্দ কোনটি? আমি কিন্তু আগে অ্যান্সারটা বলে দিয়েছি। মৌলিক শব্দ কোনটি? যে শব্দগুলোকে ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, যে শব্দকে ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। এখানে আমরা একটু মানবকে কিন্তু একটা ভাঙছি, আমরা মানবকে মনো প্লাস মূর্ধন্য ভাঙছি। শীতল, এটাকেও ভাঙতে পারি। গৌরব, এটাকেও ভাঙা যায়। গোলাপ কিন্তু মৌলিক শব্দ ছিল। ছয়টা উদাহরণ পড়ছিলাম আমরা, লাল, গোলাপ, টেন, নাক, ফুল, বই, এই ছয়টার ভিতরে কিন্তু গোলাপও ছিল। গোলাপকে ভাঙা যায় না, এটাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। গোলাপ, 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 22-এর গ, 22-এর গ। খুব ফাস্ট আপনারা। এটার অ্যান্সার আমি একটু বলছি। নামাজ কোন ভাষার শব্দ? নামাজ কোন ভাষার শব্দ? নামাজ কিন্তু আরবি ভাষার শব্দ না। নামাজ আরবি ভাষার শব্দ না। আরবি শব্দ কি? সালাত। সালাতটা হচ্ছে আরবি শব্দ। যেগুলো দেখতে আরবির মতো কিন্তু আরবি না, ওগুলো বেশিরভাগই সবই ফার্সি শব্দ। যেগুলো দেখতে আরবির মতো কিন্তু আরবি না, ওগুলো বেশিরভাগ সবই ফার্সি শব্দ। যেমন সালাত হচ্ছে আরবি শব্দ, সালাত। একইভাবে গ্রিক শব্দ না, ফার্সি, পর্তুগিজ না, ওলন্দাজও না। ওলন্দা শব্দ বেশিরভাগই হচ্ছে আপনার তার সম্পর্কিত বিষয়গুলো। ওলন্দা শব্দগুলো আছে তার সম্পর্কিত বিষয়গুলো, হরতন, রুইতন, নিষ্কাপন, তারপরে এই যে শব্দগুলো আছে তার সম্পর্কিত, এগুলো হচ্ছে সবই ওলন্দা ভাষার শব্দ। সবই কমন। একটা জিনিস আলোচনা করলে ওই বিষয় সম্পর্কে কিন্তু অনেকগুলো চলে আসে। এই কোশ্চেনটা কিন্তু নার্সিংয়ে আসছে। আমি একটা কোশ্চেন আলোচনা করছি যে নামাজ সম্পর্কে, বা নামাজ আরবি যখন ফার্সি সম্পর্কে আলোচনা করলাম, তাহলে নামাজ কিন্তু উল্লেখ করে দিচ্ছি। তাহলে ওই সম্পর্কিত প্রশ্নগুলো আবার এখানে চলে আসছে। তাহলে একটা সাথে রিলেটেড একটা প্রশ্ন আসতে মানে আশপাশ দিয়েই প্রশ্নটা উল্টায় আসতে পারে। যেমন এখানে যে নামাজ শব্দটি কোন ভাষার শব্দ, যদি প্রশ্ন করে নিচে কোনটি ফার্সি শব্দ, অপশনে নামাজ আছে, তাহলে কিন্তু অ্যান্সার ওইভাবে আমরা প্রশ্ন থেকে প্রশ্ন বানানো সম্ভব।
যা উত্তর আছে উত্তর থেকে প্রশ্ন বানানো সম্ভব, আবার প্রশ্ন থেকে আবার উত্তর বানানো সম্ভব। এরপরে করছে মেলানিন। মেলানিন কোন ভাষার শব্দ? মেলানিন কোন ভাষার শব্দ? চব্বিশের গ, 24 জার্মানি। চব্বিশের গ হচ্ছে জার্মানি ভাষার শব্দ, মেলানিন হচ্ছে জার্মানি ভাষার শব্দ। আমরা অ্যান্সারটা দিয়ে দিই, অ্যান্সারটা হচ্ছে মেলানিন জার্মানি ভাষার শব্দ। জার্মানি ভাষার শব্দ আরও একটা আছে যেটা পরীক্ষায় আসে, হচ্ছে কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন যেটাকে বলা হয় কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেন, এই কিন্ডার গার্ডেনের জনক হচ্ছে জার্মানিক একজন শিক্ষাবিদ, তার নাম ছিল ফ্লাইবেল। জার্মানিক শিক্ষাবিদ ফ্লাইবেল, তিনি কিন্ডার গার্ডেনের জনক। যে শিশুদেরকে আমরা কিন্ডার গার্ডেনে পাঠাই, কিন্ডার গার্ডেন এটা, এই কিন্ডার গার্ডেনের জনক হচ্ছে পরীক্ষা আসতে পারে। কিন্ডার গার্ডেনের জনককে ফ্লাইবেল। কিন্ডার গার্ডেনের জনক হচ্ছে ফ্লাইবেল। ফ্লাইবেল হচ্ছে তিনি কিন্ডার গার্ডেনের জনক। তাহলে মেলানিন, কিন্ডার গার্ডেন দুটাই জার্মানি ভাষার শব্দ। আজকের ক্লাস এখানে শেষ বলতে, এখন ক্লাস এখানে শেষ। আধা ঘন্টা আপনাদের, এখন বাজে হচ্ছে 8:45, 8:43 বাজে। 45 মিনিট আপনাদের ব্রেক, 45 মিনিট, আধা ঘন্টা ব্রেক দিয়ে নামাজ কালাম পড়ে আপনারা আবার ঠিক আধা ঘন্টা পরে আবার 9:15-তে আরও একটা ক্লাস শুরু করব। 9:15-তে আপনারা আবার জয়েন করবেন। আমরা 9:15-তে সাধারণ ক্লাস 11 নম্বর লেকচারটা আছে, ওই লেকচারটা আবার শুরু করব। কিন্ডার গার্ডেন, ওকে। আর যদি কোনো কোশ্চেন থাকে ওই ক্লাসে অবশ্যই কমেন্ট করুন, বা এখন আমরা ক্লাসটা অফ করি। আমাদের সময় সন্নিকটে নামাজ শুরু হয়ে গেছে অনেক আগেই। আপনারা যারা নামাজ কালাম পড়বেন অবশ্যই নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম সৃষ্টিকর্তার দয়া ছাড়া আমার কোনো সময় ভালো কিছু করতে পারবো না। আপনারা অবশ্যই নামাজ কালাম করে 9:15 থেকে 20-এর ভিতরে আমরা আবার ক্লাসে জয়েন করব। আপনারা ঠিক রাইট টাইমে আবার চলে আসবেন। নেক্সট ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে সংবিধান আছে, তারপরে আপনার আইনসভা, নির্বাচন বিষয়গুলো আলোচনা করা হবে। এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আধা ঘন্টা পরে আবারও।